স্বাগত এশিয়ান দেশ সংবাদে। সাথে আছে আমি উর্মি আক্তার। চলে যাব পুরো সংবাদে। দর্শক, শুরুতে রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের খবর। ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বাতেন বিপ্লব। জি বাতেন, আমাকে শুনতে পাচ্ছেন? বাতেন, বিমান দুর্ঘটনায় হতাহতের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। এটি আসলে কত বড় মানবিক বিপর্যয় সেটি এখনো অনুমান করা যাচ্ছে না। তবে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন এর মধ্যে ঘটনাস্থল থেকে 15 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আমরা জানতে পেরেছি যে 19 জন এর মধ্যে 19 জনের মৃত্যু নিশ্চিত করেছেন চিকিৎসকরা। আমরা দেখেছি ঘটনাস্থলে যে যাদের আসলে স্বজন হারিয়েছেন, যারা এখন মিসিং হয়েছেন, এই স্কুলে যারা পড়াশোনা করেন, বিশেষ করে তৃতীয় এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই দুর্ঘটনায় সবচেয়ে বেশি শিকার হয়েছেন। এবং ম্যানেজমেন্ট কলেজ, স্কুল অ্যান্ড কলেজের আসলে এই আবাসিক যারা শিক্ষার্থী ছিলেন তাদেরও এই সব মিলে বলা যায় যে 50 জনের মতো এখন পর্যন্ত মেডিকেলে ভর্তি রয়েছে এবং এরই মধ্যে 19 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামী, খেলাফত মজলিস থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল নেতাকর্মীরা এই বিপর্যয়ের পাশে দাঁড়িয়েছেন। আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ, র্যাব, সশস্ত্র বাহিনীর যে তিন বাহিনী রয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী পরীক্ষার কাজে অংশ নিয়েছেন। কিছুক্ষণ আগে র্যাবের মহাপরিচালক কিন্তু তিনি জানিয়েছেন যে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং হাসপাতালগুলোতে আমরা খবর নিয়ে জেনেছি যে আরো 4 জন, মোট 19 জনের মৃত্যু এখন পর্যন্ত নিশ্চিত করা হয়েছে এবং কোমলমতি শিশুদের একেবারে কলিজার টুকরা ছিঁড়ে দেওয়ার মতো অবস্থা। অনেকেই দিশেহারা হয়ে বিভিন্ন দিক বিদিক ছুটছেন এবং কান্নাকাটি করছেন। আমি যদি কথা বলতে চাই, সাইফুদ্দিন আহমেদ খন্দকার রয়েছেন আমাদের সাথে, আপনি যদি একটু সামনে আসেন, আপনারা আসলে কতটুকু চিনেছেন এবং কি দেখেছেন? আমরা সরাসরি একেবারে যেখানে বিমানটা আসতে করেছে একেবারে ওই স্পটে আমি গিয়েছি এবং সেখানে আমরা দেখেছি এবং শিক্ষার্থীদের যারা এই মানে স্কুল কলেজ শিক্ষার্থী, ওদের সাথে আমরা কথা বলেছি। ওরা বলেছে স্যার ওই সময়টা হচ্ছে আমাদের কোচিং চলছে এবং বাহিরে অভিভাবক, শিক্ষার্থী এবং টিচাররাও কিন্তু বাহিরে ঘোরাঘুরি করছেন এই মাঠের সামনে। ঠিক এই মুহূর্তে এসে জীবনটা ওখানে আপনারা কি ধরনের সহযোগিতা করছেন? আপনারা আমরা আমাদের স্বেচ্ছাসেবক টিম ছিল, আমরা এবং আমাদের ব্লাড গ্রুপ অলরেডি বিভিন্ন হসপিটালে চলে গিয়েছে সেখানে রক্ত দেওয়ার জন্য এবং ফিল্ডে সরাসরি উদ্ধার কাজে আমাদের কর্মীরা সহযোগিতা। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন খেলাফত মজলিসের মহানগর উত্তরের সভাপতি কথা বলছিলেন যে আসলে এখানে যে মানবিক বিপর্যয়টি তৈরি হয়েছে তা একেবারেই সাধারণ মানুষের কলিজা ছিঁড়ে দেওয়ার মতো অবস্থা হয়েছে, কেননা তৃতীয় শ্রেণীর কোমলমতি শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে পাশাপাশি অষ্টম শ্রেণী এবং অভিভাবকরা। আমরা একটি ভিডিওতে দেখে আপনাদের দেখানোর চেষ্টা করেছি কিছুক্ষণ আগে, যেখানে আপনারা দেখছেন যে ঝলসে যাওয়া স্কুল ড্রেস, অর্থাৎ শিক্ষার্থী বিশেষ করে একেবারে ছোট থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত যারা রয়েছেন, আবাসিকে যারা রয়েছেন, তারা সবাই কিন্তু এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবং আমরা দেখছি যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এখান থেকে বিমান বাহিনীর যে এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে সেখান থেকে 4 জনকে কম্বাইন্ড মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে, ঢাকা মেডিকেল কলেজ থাকা অবস্থায় ভর্তি করা হয়েছে এবং দুজন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সেখানে তাদের এই ঘটনায় তারা নিহত হয়েছেন। সব মিলে আমরা দেখেছি যে এই ঘটনায় একেবারে মানবিক বিপর্যয় যেটি, তাকেই আসলে বারবার বিদ্ধ করেছে অভিভাবকদের। সাধারণ মানুষ যারা এখানে উৎসুক জনতা রয়েছেন তাদেরকেও কিন্তু কাঁদিয়েছে এই ঘটনা। এই প্রশিক্ষণ বিমান F7 যে ফ্লাইটটি আসলে এখানে বিধ্বস্ত হয়েছে, সেটি আগুন এই ফ্লাইটটিতে আগেই আগুন ধরে এবং ওই অবস্থায় এসে মাইলস্টোন কলেজের তৃতীয় শ্রেণীর যে ক্লাস চলছিল সেই ভবনের সামনে সিঁড়িতে এসে একেবারে মাটিতে পড়ে যায় এবং সেই আগুনের লেলিহান শিখায় অভিভাবকরা এবং শিক্ষার্থীরা যারা মাঠে ছিলেন তাদেরকে কিন্তু এই আগুনের শিখায় কিন্তু তারা ঝলসে যায়। এবং সেই অবস্থায় কিন্তু আমরা দেখলাম যে উত্তরানা বিশেষ করে বিভিন্ন হাসপাতালে এখন এই মানবিক বিপর্যয়ে দিশেহারা হয়ে ঘুরছেন অভিভাবক থেকে শুরু করে সাধারণ মানুষ, এবং সবাই আসলে অবাক হয়ে গেছেন এবং তারা এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে এবং কেন এই বিপর্যয় ঘটবে সেটি তারা খোঁজ দিয়ে দেখার আহ্বান জানিয়েছেন। ঘটনাস্থলে এসেছিলেন রুহুল কবির রিজভী, বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব সুলতান সালাউদ্দিন টুকু, এবং আমরা দেখেছি যে শহীদুদ্দিন চৌধুরী সহ শীর্ষ নেতারা এসেছেন, বাংলাদেশ জামাত ইসলামের মহানগর উত্তরের নেতাকর্মীরা এসেছেন, এনসিপি নেতাকর্মীরা এসেছেন এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এখানে কিন্তু এসে
এই মানবিক বিপর্যয়ে সহযোগিতা করার চেষ্টা করছেন। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যতগুলো কম্পোনেন্ট এখানে রয়েছে তারা সবাই কিন্তু চেষ্টা করছেন এই বিপর্যয়ের পাশে দাঁড়াতে, তাদেরকে যারা স্বজন হারিয়েছেন তাদের আসলে কিছুটা হলেও সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। পূর্বে ছিল আমার কাছে উত্তরা মাইলস্টোন কলেজ স্কুল অ্যান্ড কলেজে আজকের এই ফ্লাইট 7 বিমান বাহিনী প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পরবর্তী মানবিক বিপর্যয়ের সবশেষ পরিস্থিতি। পূর্বে জি বাতিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের খবর নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী বাতিন বিপ্লব। চলে যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুদলের সংঘর্ষে মোমেনা বেগম নামে এক নারী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ সহ অন্তত 15 জন আহত হয়েছেন। ভোররাতে উপজেলার রায়পুরা শ্রীনগর ইউনিয়নের সাইদাবাদ এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মোমেনা বেগম ওই গ্রামের আক্তার হোসেনের স্ত্রী। পুলিশ জানায়, দীর্ঘদিন এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সাইদাবাদ গ্রামের হানিফ মাস্টার গ্রুপ ও এরশাদ গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এই নিয়ে একাধিকবার হামলা মামলার ঘটনা ঘটেছে। এরই ধারাবাহিকতায় ভোরে এরশাদ গ্রুপের সমর্থকরা দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে হানিফ গ্রুপের উপর হামলা চালায়। এতে উভয় পক্ষে সংঘর্ষ জড়িয়ে পড়ে। সাতক্ষীরার তালা উপজেলায় মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন এক যুবক। এ ঘটনার পরপরই উত্তেজিত জনতা ওই হামলাকারীকে ধরে পিটিয়ে হত্যা করে। রোববার বিকেলে তালা উপজেলার খেসরা ইউনিয়নের শাহপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিক্ষক শরীফুল গাজী স্থানীয় শাহপুর মাদ্রাসার শিক্ষক। তিনি হরিহর গ্রামের মৃত মাওলানা আলিমুদ্দিন গাজীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের মানসিক ভারসাম্যহীন রাজু গাজী কৌশলে শিক্ষক শরীফুলকে মাদ্রাসার সামনে ডেকে আনেন। পরে হঠাৎ দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। ঘটনাস্থলে মৃত্যু হয় শিক্ষক শরীফুলের। গণমিছিলে বক্তব্য রাখার কিছুক্ষণের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়লেন কক্সবাজার সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ নূর। কক্সবাজার শহরের একটি মাঠে বিএনপির আয়োজিত মিছিলে বক্তব্য রাখার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এর আগে বিএনপি নেতা রহিম শিকদার হত্যা, আইনশৃঙ্খলার অবনতি ও জাতীয় নেতৃত্বের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে কক্সবাজার শহরে একটি মিছিল বের করে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রাজধানীর মিরপুরে জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় জুনায়েদ। তবে সেই শহীদকে ঘিরে এখন শরীয়তপুরের নড়িয়া উপজেলায় চলছে রাজনৈতিক উত্তেজনা। শহীদ জুনায়েদ ছিলেন নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের বাসিন্দা। জুনায়েদ কাজ করতেন ঢাকার মিরপুর 10 নম্বরের একটি কম্পিউটার দোকানে। কিন্তু 19 জুলাইয়ের সেই উত্তাল ছাত্র আন্দোলনে মিরপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান তিনি। জুনায়েদ হত্যা মামলা নিয়ে স্থানীয় রাজনীতিতে চরম উত্তেজনা বিরাজ করছে। জমি সংক্রান্ত বিরোধ আর রাজনৈতিক মতভেদকে কাজে লাগিয়ে নড়িয়া উপজেলার স্থানীয় বেশ কয়েকজনকে মামলায় ফাঁসানো হয়েছে বলছেন এলাকাবাসী। শহীদ জুনায়েদকে ঢাল হিসেবে ব্যবহার করে কিছু কুচক্রী মহল অস্থিরতা তৈরি করছে বলে দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আমরা যেটি দেখলাম যে শহীদদের ঘাড়ের উপরে পাড়া দিয়ে তার পরিবার, তার বাবা, তার চাচা এই যে এই সমস্ত সংঘর্ষে জড়াচ্ছে এবং প্রশাসনকে তারা নিজেদের মতো করে ব্যবহার করার চেষ্টা করছে। সো আমরা কখনোই এটা প্রত্যাশা করি না যে একজন শহীদের লাশকে ব্যবহার করে তারা এই ধরনের ঘৃণ্য অপরাজনীতি এবং যে ভিলেজ পলিটিক্স সেটি করবে, এটি আমরা কখনোই প্রত্যাশা করি না। ফরিদপুরে 13 বছর বয়সী এক মানসিক ও শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে নুরুদ্দিন মোল্লা নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে 5 লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতনতম ট্রাইব্যুনালের শামীমা পারভিন এ আদেশ প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামি জেলা সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। সে ওই প্রতিবন্ধী কিশোরীর সম্পর্কে চাচা। ময়মনসিংহের ধোবাউড়ায় পুলিশের অভিযানে পিকআপ ভর্তি ভারতীয় মদ সহ আজিজুর রহমান হৃদয় নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ধোবাউড়া উপজেলার বাস স্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করে থানা পুলিশ। আটক হওয়া আজিজুর গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার এরশাদনগর এলাকার হানিফ সওদাগরের ছেলে। পিকআপটিতে বস্তায় রাখা ৭০টি আইস ভদকা, ২৪টি মেক্সডয়েল ও ২২টি এসি ব্ল্যাক সহ মোট ১১৬ বোতল জব্দ করা হয়। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ সীমান্তে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ টাকা ও মাদক জব্দ করা হয়েছে। সকালে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুরে অভিযান চালিয়ে সব জব্দ করা হয়। এ সময় একজন নারীসহ ৩ জনকে আটক করা হয়েছে। মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পিরোজপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৮৯ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৫৬৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১১,২৮,০০০ টাকা জব্দ করা হয়েছে। নারায়ণগঞ্জ বন্দরে অভিযান চালিয়ে একটি অবৈধ চুন তৈরির কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। দুপুরে উপজেলার মদনপুর ইউনিয়নের ফুলহর এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মনিজা খাতুনের নেতৃত্বে ও তিতাসের বন্দর জোনের ম্যানেজার জাহিন আমিন খানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, অবৈধ গ্যাস সংযোগ দিয়ে যারা এই অবৈধ কারখানা পরিচালনা করছে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গাজীপুরের কালীগঞ্জের নাওয়ান এলাকায় ভুয়া ডিবি দিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। বক্তরপুর ইউনিয়নের নাওয়ান এলাকায় মামুন ভূঁইয়া থানায় লিখিত অভিযোগে জানান, অভিনব কায়দায় তথ্য গোপন করে অন্যের জমি দখল করার পায়তারা করছে শ্যামলগং। তাছাড়া ভুয়া ডিবি দিয়ে ভয় দেখিয়ে ২০,০০০ টাকা আদায় করেছে তারা। এ বিষয়ে সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। হবিগঞ্জের মাধবপুরে গ্রাহকদের ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে নিশান এনজিওর বিরুদ্ধে। অর্থ ফেরত ও আইনি ব্যবস্থার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। মাধবপুর মডেল প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী গ্রাহকদের সংগঠন ঐক্য পরিষদের ব্যানারে এই সংবাদ সম্মেলন করা হয়। এই সময় বক্তারা অভিযোগ করে বলেন, ৫,০০০ গ্রাহকদের ৫০০ কোটি টাকা আত্মসাৎ করে নিশান এনজিও কর্তৃপক্ষ। দীর্ঘদিন টাকা ফেরতের দাবি জানিয়ে সংশ্লিষ্ট দপ্তরে ধর্ণা দিলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। তাই দোষীদের গ্রেপ্তার ও টাকা ফেরত পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তারা। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম, সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোনো কোটা বরাদ্দ থাকছে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। এদিকে কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, রাজনৈতিক পরিচয়ে আর কেউ সারের ডিলার হতে পারবে না। এজন্য তৈরি হচ্ছে নতুন নীতিমালা। আর মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, ইলিশের দাম কমাতে পদক্ষেপ নেবে সরকার। সচিবালয়ে আলাদা ব্রিফিং এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ এবং জুলাই যোদ্ধাদের পুনর্বাসন, অনুদান, চিকিৎসা সেবা সহ বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। তুলে ধরেন জুলাই যোদ্ধাদের নিয়ে মন্ত্রণালয়ের পরিকল্পনার কথা। শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা বিধিমালা অনুযায়ী প্রত্যেক শহীদ পরিবার মাসিক ২০,০০০ টাকা ভাতা পাবেন। ক শ্রেণীর জুলাই যোদ্ধাগণ ২০,০০০ টাকা করে, খ শ্রেণীর জুলাই যোদ্ধাগণ ১৫,০০০ টাকা, গ শ্রেণীর জুলাই যোদ্ধাগণ ১০,০০০ টাকা করে মাসিক ভাতা পাবেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জুলাই যোদ্ধাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের এক করা হচ্ছে না জানিয়ে উপদেষ্টা বলেন, সরকারি চাকরিতে থাকবে না কোনো জুলাই যোদ্ধা কোটা। ওইভাবে কেউ দেখছে না, এইভাবে আমরাও দেখছি না। মুক্তিযোদ্ধাদের ভাতা তো পেতে পেতে তাদের ৩০-৩৫ বছর লাগছে এইখানে আসতে। মুক্তিযোদ্ধারা তো ভাতাই পায় নাই ৩০ বছর ধরে, তাদের তালিকাই হয় নাই, খবরেই নাই। ২০০৫ সালে শহীদের তালিকা হয়েছে, এগুলো সব রেকর্ডের। তাহলে এত বছর ধরে হইল না কেন? আমি মুক্তিযুদ্ধের প্রসঙ্গটা এখানে আনতে চাচ্ছি না, এটা জুলাই যোদ্ধাদের ব্যাপার, আমরা এই প্রসঙ্গেই থাকি। এদিকে কৃষি খাতের অগ্রগতি নিয়ে নিয়মিত বৈঠক শেষে কৃষি উপদেষ্টা বলেন, সিন্ডিকেট ঠেকাতে সারের ডিলার নিয়োগে তৈরি হচ্ছে নতুন নীতিমালা। সারের যাদের ক্ষেত্রে সারের লাইসেন্সের ঝামেলা করছে যারা, তাদের আমরা বাদ দিয়ে আমরা নতুন সেরে দিতে। আপনারও যদি আপনার যদি কোনো ভালো লোক থাকে
আপনারা নাম দিতে পারেন, আমরা তা করে দিয়ে দেব। আরেকটা হচ্ছে যে আমাদের এখানে একটা সুবিধা হচ্ছে, আমাদের তো কোনো রাজনীতি বিবেচনা নেই, এই জন্য আমরা যারা ভালো লোক তারাই দেওয়ার চেষ্টা করবো। একটা নীতিমালাও আছে, এই ক্ষেত্রে যদি আপনাদের কাছেও কোনো ভালো লোক থাকে আপনারা তার নামও দিতে পারেন। ইলিশের দাম এখনও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে না পারার আক্ষেপ করে মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, ইলিশের দাম কমাতে পদক্ষেপ নেবে সরকার। করে অন্তত বাজারকে একটা বার্তা দিতে চাই যে এই দামে দেওয়া সম্ভব, বা এটা আমরা করতে পারি, যেটাতে মধ্যস্বত্বভোগী থাকবে না। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবারে বাণিজ্য সংবাদ। মানসিক স্বাস্থ্য, পারিবারিক সম্পর্ক এবং জীবনমুখী নানা সচেতনতার বিষয়ে গ্রাহকদের সামনে তুলে ধরেছে রূপায়ণ সিটি উত্তরা। দেশের অন্যতম মনোবিজ্ঞানী ডক্টর মেহতাব খানমের সাথে খোলামেলা আলোচনা করেন গ্রাহকরা। এ সময় রূপায়ণ সিটি উত্তরার সিইও এম মাহবুবুর রহমান জানান, কমিউনিটির লোকজনের মানসিক স্বাস্থ্য সহ সামগ্রিক কল্যাণে কাজ করে যাচ্ছেন তারা। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরায় অনুষ্ঠিত হলো মানসিক স্বাস্থ্য, পারিবারিক সম্পর্ক এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনে মনোযোগ ধরে রাখার নানা দিক নিয়ে আলোচনা। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা তাদের সমস্যার কথা তুলে ধরেন এবং তার সমাধান পেয়ে কৃতজ্ঞতা জানান রূপায়ণ গ্রুপকে। আমি অনেক দিন ধরে ওনাকে খুঁজতেছিলাম, বাট এত সুন্দর একটা প্রোগ্রাম এবং আমার এত কাছে জিনিসটা আপনারা আমাকে এনে দিচ্ছেন, যে জন্য আপনাদেরকে থ্যাঙ্কস। ধন্যবাদ রূপায়ণ কর্তৃপক্ষকে, তাদের এই সুন্দর আয়োজন, পারিবারিক এবং যে সমস্যাগুলো হয় এবং সেই সমস্যাগুলো আমরা সমাধান পেয়েছি। রূপায়ণ সিটি থেকে যে সেশনটা আয়োজন করেছে ম্যামকে নিয়ে, ইট ওয়াজ এ ভেরি ফ্যান্টাস্টিক একটা সেশন হয়েছে। স্ট্রেস ম্যানেজমেন্ট, এই প্রোগ্রামের মাধ্যমে আজকে আমরা কিভাবে জানতে পারলাম স্ট্রেস ম্যানেজমেন্ট, আমাদের মনের অবস্থা, মনের সাথে আমাদের নিজেদের কন্ডিশন কতটা, নিজেকে জানা। মানুষের চাওকে গুরুত্ব দিয়ে এই ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান চলমান রাখা হবে বলে জানান রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্তী। এই ধরনের উদ্যোগে আজকে যারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, তাদের মনের চাওয়া যে এটা ধারাবাহিকভাবে হতে থাকুক। জীবনে চলার পথে ছোটোখাটো নানান রকম ভুলভ্রান্তি, প্যারেন্টিং, বাচ্চাদেরকে কিভাবে বড় করবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু উনি সম্যক আলোচনা করেছেন, যার ফলে আজকে আমাদের এখানকার সম্মানিত বাসিন্দা, অন্যান্য অংশগ্রহণকারী যারা আছেন, তারা কিন্তু প্রচণ্ডভাবে উপকৃত হয়েছেন। এই প্রোগ্রামটাকে আমরা ধারাবাহিকভাবে সামনের দিকে আরও এগিয়ে নিতে চাই। রূপায়ণ সিটি বরাবরই মানুষের কল্যাণে কাজ করে থাকে। আজকের দিনে যে প্রোগ্রামটা আপনারা দেখছেন, দেশবরেণ্য মনোবিজ্ঞানী ডক্টর মেহতাব, ওনাকে আমরা ইনভাইট করেছিলাম। অনেক মানুষজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, তাদের মানসিক বিকাশ কিংবা মনস্তত্ত্ব বিষয়ক অনেক পরামর্শ তারা নিয়েছে, তারা অ্যাপ্রিসিয়েট করেছে আমাদেরকে। তো এটার মানে হচ্ছে এই যে আমরা শুধুমাত্র মানুষের সুস্থ থাকার জন্যই কাজ করি না, মানুষের মানসিক স্বাস্থ্য, আমাদের সাথে যারা বসবাস করছেন কিভাবে তারা আরও ভালো থাকতে পারেন, তারই পার্ট হিসেবে আজকের এই প্রোগ্রাম। আমরা শুধু একটা বসবাসের পরিবেশই দিচ্ছি না, তাদের ভালো থাকার জন্য যত ধরনের আয়োজন করা দরকার আমরা তাই করছি। দেশের প্রথম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরার পরিবেশে বসবাস করলে শরীর, মন, স্বাস্থ্য সবই ঠিক রাখা সম্ভব বলে জানান দেশের অন্যতম খ্যাতনামা মনোবিজ্ঞানী ডক্টর মেহতাব খানম। রূপায়ণ সিটি উত্তরার যে যারা কর্ণধার রয়েছেন, তাদের চিন্তা ভাবনাগুলো অন্যরাও করেন। আমি বলবো যে আমাদের অল্প ছোট প্রয়াসের মধ্যে দিয়ে আমরা অন্তত কিছু মানুষকে কিছু উপকার করতে পারবো। রূপায়ণ সিটি উত্তরা আমি বলবো যে খুবই খোলামেলা, খুব গোছানো, খুব সুন্দর। তো এটাও একটা মানসিক স্বাস্থ্যের জন্য খুবই উপকার। শরীরের স্বাস্থ্য, মনের স্বাস্থ্য দুটোরই সেবা দেওয়ার সুযোগ তৈরি করে দিচ্ছে রূপায়ণ সিটি উত্তরা। রূপায়ণ সিটি সবসময় তার কমিউনিটির লোকজনের সামগ্রিক কল্যাণে সচেষ্ট। তারই অংশ হিসাবে দেশের খ্যাতনামা মনোবিজ্ঞানী মেহতাব খানমকে নিয়ে এই আলোচনার আয়োজন বলে জানান কর্মকর্তারা। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার।
উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ৩ শিক্ষার্থী সহ গুরুতর আহত ৬০ জন। কমিশন কিছু চাপিয়ে দিচ্ছে না বললেন ডক্টর আলী রিয়াজ। জাতীয় সনদের সংস্কার বাস্তবায়নে দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোর আহ্বান। অন্তর্বর্তী সরকার দিন দিন একটি রাজনৈতিক দলের হয়ে যাচ্ছে মন্তব্য রিজভীর। দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি। এবং সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোনো কোটা থাকছে না জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। এশিয়া নিউজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।